এই গুজব এবং ভুয়া তথ্য বা অপতথ্য নিয়ে যেই সংকট আসলে এখন তৈরি হয়, এক্ষেত্রে কারা এর পেছনে এর জন্য দায়ী আপনি করেন? মেইনস্ট্রিম মিডিয়া নাকি এর বাইরের মিডিয়া? আর এই ক্ষেত্রে মেইনস্ট্রিম মিডিয়ার আসলে কি রোল প্লে করা উচিত? যদি অন্য মিডিয়া এই ক্ষেত্রে হয়, কখনো কখনো মেইনস্ট্রিম মিডিয়াও সেই ফাঁদে হয়তো পা দেয়। তো কিভাবে আসলে নিজের গ্রহণযোগ্যতাটা সে ঠিক রাখতে পারে? আহ, গণমাধ্যমের গ্রহণযোগ্যতার ক্ষেত্রটা তো আসলে সম্পাদকীয় মানদণ্ড। আপনি কতটা নিখুঁতভাবে কতটা যাচাই করে সংবাদ প্রকাশ করতে পারছেন সেটা। গুজবের ক্ষেত্রে কারা ছড়ায়, কিভাবে ছড়ায় আমরা তো দেখেছি যে গুজবের ক্ষেত্রে তো আসলে শুধু মাধ্যম প্রথাগত গণমাধ্যম না। এখানে এখন নানা ধরনের অ্যাক্টর আছে। এখানে রাজনৈতিক অ্যাক্টর আছে। এখানে আপনার কমার্শিয়াল অ্যাক্টর আছে। যারা শুধু টাকা আয়ের জন্য কাজ করে তারা যেমন আছে। এখানে ধর্মীয় অ্যাক্টর আছে, অন্যরাও আছে। আ নানা ধরনের অ্যাক্টর গুজব ছড়ায় এবং আপনি দেখবেন আমাদের রিসেন্ট গবেষণাতেও ডিসমিস ল্যাবের যারা ওরা করেছে, প্রচুর ফটো কার্ড হয়। মানে আপনার যমুনা টেলিভিশন বা আমার দেশের একটা নকল ফটো কার্ড করে একটা ভুল তথ্য ছড়ালো এবং এদের সাথে গণমাধ্যমের কোনো সম্পর্ক নাই। তো কেন নকল ফটো কার্ডটা হয়? এটার পেছনে লজিকটা হচ্ছে একটা বিশ্বাসযোগ্যতাকে ধার করা। গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাটাকে ধার করে সেইটা দিয়ে তারা এই ভুয়া তথ্যটা ছড়ায়। আ এবং এতে যেটা হয়, মানুষ গণমাধ্যমের লোগোটা দেখে, ডিজাইনটা দেখে সে ১ম এ এটা বিশ্বাস করে। এতে কি হয়? গুজবটা যেমন ছড়ায়, এবার আরেকটা যেটা হয়, মানুষ যখন বুঝতে পারে তথ্যটা ভুল, তখন কি হয়? গণমাধ্যমের উপর তার যে আস্থাটা, সেটা আবার আরেকদিকে কমে যায়। হ্যাঁ? মনে করে যে গণমাধ্যম থেকে ভুল তথ্য ছড়ানো হয়। তো সার্বিকভাবে গুজবের একটা ইফেক্ট গণমাধ্যমের আস্থার উপরে আছে। যে কারণে অনেক সময় যেটা হয় যে আমরা দেখি যে এটা একটা জেনারেল ট্রেন্ড যেখানে গণমাধ্যমের আইকন, গণমাধ্যমের ব্র্যান্ডিং কে নকল করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এটা ছাড়াও এখন আপনি দেখবেন ভিডিও গুলাতেও তাই হচ্ছে, শুধু ফটো কার্ড না। একটা মিডিয়ার লোগো দিয়ে একটা সংবাদ পাঠক বা পাঠিকার খবরকে এআই দিয়ে তৈরি করে এমনভাবে ছড়ানো হয় এবং আপনি দেখবেন জুয়ার বিজ্ঞাপনেও গণমাধ্যমের লোগো ব্র্যান্ডিং ব্যবহার করে এ ধরনের এআই জেনারেটেড ভিডিও তৈরি করা হচ্ছে। এটা একটাই উদ্দেশ্য। কারণ গণমাধ্যম যখন দেখে লোগোটা, যখন সে ১ম আলো দেখে, আমার দেশ দেখে, আ আ অন্য বা যমুনা টিভি দেখে বা যেকোনো প্রতিষ্ঠিত চ্যানেল বা টেলিভিশন, পত্রিকা, আ অনলাইন এগুলোকে সে যখন দেখে, তখন সেটাকে বিশ্বাস করতে চায়। এই যে বিশ্বাস যে পাঠক করতে চায়, দর্শক করতে চায়, সেটাকে পুঁজি করেই গুজবের ব্যবসাটা গড়ে ওঠে বা গুজবের রাজনীতিটা গড়ে ওঠে। যেটা দিন শেষে গণমাধ্যমের আস্থা এবং ব্যবসা ২ টার জন্যই ক্ষতিকর হয়। কারণ ওইটাতে ক্লিক পড়ে, এটাতে কম পড়ে। দিন শেষে অ্যাটেনশন ইকোনমির অ্যাটেনশনটা তো স্প্যানটা তো লিমিটেড। একটাই অ্যাটেনশন ইকোনমির জন্য সবাই ফাইট করছে। তো এইটা একটা ইফেক্ট আছে। গণমাধ্যম কি করবে? অপতথ্যকে তথ্য দিয়ে মোকাবেলা করতে হয়। তো আপনি যেমন মনে করেন সামাজিক মাধ্যম, আমি যদি বলি Facebook এ ১০০ টা মিস ইনফরমেশন অ্যাক্টর আছে। একইভাবে ১০০ টা গণমাধ্যমও কিন্তু সেখানে অপারেট করছে। করছে না? সো এইটা সারা পৃথিবীতেই হচ্ছে। আ তো সেই ক্ষেত্রে আমরা আসলে কতটা আ পাঠকের আস্থার জায়গাটা ধরে রাখতে পারছি বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে এবং আমাদের রাজনৈতিক পক্ষপাত থেকে আ দূরে থেকে, আ সেটা তো গণমাধ্যমের জন্য সবচেয়ে বড় টেস্টটা হয়ে যায়। তো আমি যদি সবসময় রোলটা প্লে করতে পারি তাহলে সে অন্যদিকে মুখ ফেরাবে না। সে মনে করবে না যে এখন একটা ভোট হচ্ছে, এই 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 দ এই টিভিটা এই দলের পক্ষ নিয়েছে বলে মানুষের ভিতর যদি ধারণা হয়, সে তখন অন্য জায়গায় একই তথ্যটা খোঁজে। এবং সমালোচনাটাকে বিশ্বাস করে। তো এইজন্য বস্তুনিষ্ঠতার জায়গাটাতে যদি অটল থাকা যায়, যেটা অনেক সময় মালিকানার কারণে, গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে, রাজনৈতিক আ আ সাংবাদিক বা মালিকানার রাজনৈতিক অভিপ্রায়ের কারণে অনেক সময় আমরা দেখেছি এটাতে কম্প্রোমাইজ, সেটার কারণেও আস্থাটা কমে যায়। তো ওই বস্তুনিষ্ঠতাটাতে যদি এডিটোরিয়ালি এবং প্র্যাকটিসে, প্রকাশনায়, প্রচারে ধরে রাখা যায়, তাহলে সামাজিক মাধ্যমেও গণমাধ্যম একটা ভূমিকা রাখতে পারে। কারণ সামাজিক মাধ্যমে তো শুধু ব্যাড অ্যাক্টররা নাই, গুড অ্যাক্টররাও আছে। কিন্তু গুড অ্যাক্টররা তাদের ট্রাস্ট কে ধরে রাখতে পারছে কিনা, হ্যাঁ? তো এটাও কারণ আপনি দেখবেন যে আপনি যদি আ লাইক বা দর্শকের বা অনুসারীর হিসাব করেন, তাহলে দেখবেন যে মূলধারার গণমাধ্যম, যদি মূলধারাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন মেইনস্ট্রিম কে সেটা আরেক কথা। কিন্তু সেই ধরনের গণমাধ্যমের ফলোয়ার সংখ্যা বেশি। কম না কিন্তু। অন্যদেরও আছে, কিউমুলেটিভ ফিগারটা বেশি। কাজেই লড়াইটা তো আসলে তথ্যের লড়াই।
তো সেই তথ্যের লড়াই তো বস্তুনিষ্ঠতা দিয়ে করতে হবে। কারণ একটা রিপোর্ট যখন একজন রিপোর্টার করে আসে, এটা একজন কপি এডিটর দেখেন, একজন সাব এডিটর, তারপরে নিউজের চিফ নিউজ এডিটর দেখেন, হেড অফ নিউজ দেখেন। ৪ হাত ঘুরে যায়। তো এই যে এডিটোরিয়াল প্রাওয়েস, এই এডিটোরিয়াল জায়গাটাকে যদি ঠিক রাখা যায়, তাহলে তো আ আস্থার জায়গাটাও শক্তিশালী হয়। আর কনটেন্ট ক্রিয়েটরদের সাথে গণমাধ্যমের যে এখন টাকা ভাগাভাগির লড়াইটা শুরু হয়েছে, এটা বজায় থাকবে এবং দিনে, দিনে গণমাধ্যমের স্টেকটা কমতে থাকবে। কারণ হাজার, হাজার নতুন, নতুন চ্যানেল আসবে সামাজিক মাধ্যমে। এটা আপনি ঠেকাতে পারবেন না। কেউ মত দিবে, কেউ ভিন্ন মত দিবে, কেউ ভুল মত দিবে। কেউ হার্মফুল বা ক্ষতিকর বা ইনসাইটমেন্ট বা যেখানে উস্কানিমূলক মত দিবে। এগুলো চলতে থাকবে। কিন্তু মিডিয়ার ধরে রাখার জায়গাটা তো আস্থা। মিডিয়া একটা জিনিস নিয়েই সেল করতে পারে, আস্থা। এটাই যদি সে সেল করতে চায়, যেই বিজ্ঞাপনের যেই পত্রিকা বা গণমাধ্যমের উপর মানুষের আস্থা বেশি দেখবেন সেখানে বিজ্ঞাপনের রেটও বেশি। তাই না? হুম। তো আস্থা ছাড়া আমাদের সেল করার কিছু নাই মূলধারার গণমাধ্যমের। আর আস্থা ধরে রাখার জন্য বস্তুনিষ্ঠতা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।